গত ক্লাসের পর্যন্ত আমরা হচ্ছে এতটুকু ছিলাম। খেয়াল করে দেখো, আজকে আমরা পড়ব রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড পার্সেন্টেজ। বড় করে একটা, সবাই খাতা কলম নিছো না? বড় করে একটা হেডলাইন দাও, রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড পার্সেন্টেজ। রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড পার্সেন্টেজ। রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড পার্সেন্টেজ বড়ভাবে একটা হেডলাইন দিছো। আচ্ছা, সো এই হেডলাইনটা এখন আমরা লিখে ফেলার পর আমরা কি করবো? হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া। এবং একটা জিনিস খারাপ লাগে অ্যাকচুয়ালি, কোনটা বিষয় নিয়ে খারাপ লাগতেছে সেটা হচ্ছে আমরা পড়াশোনা করতেছি বাট আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে। সো অনেককে ভাবতে পারে স্যার আপনি তো অনেক মজায় আছেন, ক্লাস নিচ্ছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, ঠিক আছে, আমাদেরকে প্রেসার দিচ্ছেন। দেখো আসলে কেউ কিন্তু মজায় নাই, কারণ দিন শেষে কিন্তু লিটারালি কিন্তু আমি নিজেও কিন্তু ফেড আপ অনলাইন ক্লাসের উপর। হ্যাঁ ঠিক আছে, অনলাইন ক্লাস পড়ে আমার অনেক লাভ হচ্ছে, আমি অনেকগুলো স্টুডেন্টকে একসাথে পড়াতে পারতেছি, বাট কিন্তু আমি রিয়েল ফিলিং কিন্তু এখন পাচ্ছি না। কারণ একটা আর কতভাবে তুমি হচ্ছে একটা মোবাইল নিয়ে তুমি হচ্ছে পড়াশোনা করাতে পারবা। সো ইটস হাই টাইম আমরা এখন হচ্ছে আমাদের হ্যাবিট মানে চেঞ্জ করা প্রয়োজন। এখন হ্যাবিট বা টেস্ট যেটাই বলো না কেন, চেঞ্জ করা এখন প্রয়োজন, অর্থাৎ নিউ ফিলিং বা নিউ ভেরিয়েশন দরকার এখন, ঠিক আছে। সো কন্টিনিউসলি অনলাইনে ক্লাস দিতে সবার কিন্তু একটা একঘেয়েমি কাজ করে। যতই আমি তোমাকে ভালো পড়াই না কেন, আমি কিন্তু তোমাকে ভালোই পড়াচ্ছি, কিন্তু তোমার কিন্তু বোরিং লাগতে পারে, তাই না? বোর ফিল, আমি কিন্তু বাচ্চার মতো তোমাকে নোট করে দিচ্ছি, তোমাকে বুঝাচ্ছি, তবুও কিন্তু কোনো না কোনো জায়গায় তোমার বোর ফিল হচ্ছে, ইভেন কি আমারও লাগতেছে। কেন? অনলাইন ক্লাসের একঘেয়েমিতা, মানে এটা পড়াতে পড়াতে একটা জিনিস এমন একটা ফিলিং চলে আসছে, ধুর আর ভালো লাগে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কন্টিনিউসলি বন্ধ থাকতে থাকতে পোলাপাইন যে আসলে যে কলেজ নামে যে একটা বস্তু আছে, বা কলেজ নামে যে একটা আমাদের আলাদা একটা জগৎ আছে, পড়াশোনা যে করতে হবে কলেজে, সেই এনভায়রনমেন্টে তারা ফিল করতে পারতেছে না এবং তাদের মধ্যে সিরিয়াসনেস কাজ করতেছে না। এবং আরেক দল আছে যারা মনে করতেছে রীতিমতো আমাদের অটোপাস দিয়ে দিবে, 21 ব্যাচে হচ্ছে ধরা খাবো না, 21 ব্যাচ পার পেয়ে যাব। তবে অ্যাকচুয়ালি এটা ধরা খাবা, পার পেয়ে যাবা না, এটা আসলে ধরা খাবা যখন অটোপাস দিয়ে দিবে। কারণ 20 ব্যাচের স্টুডেন্ট গুলো কিন্তু সাফার করতেছে স্পেশালি অটোপাস দিয়ে। কারণ একদম সবাই যখন আলটিমেটলি A+ পেয়ে যাবে, তখন আসলে ডিফারেন্সিয়েট করা যায় না। তোমার যে বান্ধবী, তোমার যে বন্ধু সারাদিন পড়াশোনা করতো না, সারাদিন কি সে 1 সেকেন্ড পড়াশোনা করতো না, সেও A+ পাইছে, আর তুমি হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, তুমি A+ পাইছো, তো তোমার আর ওর মধ্যে ডিফারেন্স কি? সো আলটিমেটলি সব মিলে অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে কি বলবো আর। সো আমি জানি না সামনে কি হতে পারে, আই ডোন্ট নো, আমার মুখে দিয়ে কথা বের হচ্ছে না, লিটারালি কিন্তু আমি খুবই ফেড আপ, সিরিয়াসলি আমার চোখ মুখ দিয়ে দেখতেছো, আমার কিন্তু আমি খুবই ফেড আপ। এখন আমি পড়াচ্ছি আগের মতো কিন্তু ওই যে অনলাইন ক্লাসে আমরা যখন মনে করতাম যে অনলাইন ক্লাস আসলে খুব ভালো, ভালো দিকও তো যেরকম আছে খারাপ দিকও আছে। এই যে খারাপ দিক হচ্ছে কোনটা, যে কে কতটুকু পড়াশোনা করতেছো সেটা কিন্তু দেখতে পারতেছি না। এখন সবাই কিন্তু নিজ দায়িত্বে পড়াশোনা করতেছো, কে কতটুকু পড়াশোনা করতেছো। তুমি একটা অনলাইন ক্লাসে, তুমি একটা টিচার, তুমি আমার দিক থেকে চিন্তা করে দেখো, ইস্তিয়াক স্যার আর কতটুকু পুশ করবে একটা স্টুডেন্টকে, মানে কতটুকু সে পুশ করে পড়াবে, তাই না? আমি তোমাকে মেরে ধরে কতটুকু পড়াতে পারবো, কারণ আমি তোমাকে ফিল করতে পারতেছি না, তোমাকে দেখতে পারতেছি না। তুমি যদি সামনে থাকো, তুমি কথা বলে, আমি তোমাকে থাপ্পাইতাম বললে আমি তোমাকে শাসন করতে পারতাম, ঠিক আছে। আমি তোমাকে সামনে উপদেশ দিতে পারবো, মানে উপদেশ বা সাজেশন বা অনেক কিছু দেওয়া যেত সামনাসামনি থাকলে। এখন অনলাইনে তো আমি তোমাকে পুশ, আমি তো এটাই বুঝতেছি না যে কারা ক্লাস করতেছো না, সেই টেকনোলজি কিন্তু আমরা এখনো বিল্ড আপ করতে পারিনি, তাই না? যে ক্লাস কারা করতেছে না ওদেরকে। আর আমি একটা মানুষ, আমি কতবার তোমাদেরকে গার্ডিয়ান কল দিয়ে তোমাদেরকে আমি বলবো যে গার্ডিয়ানদেরকে বিরক্তিবোধ করবো এবং গার্ডিয়ানদেরকে আমি হচ্ছে মিটিং করাবো। গার্ডিয়ানেরও সেই সময়টা নাই, আমারও সেই সময়টা নাই। সো নিজ দায়িত্বে যারা পড়াশোনা করতেছো, যারা লেকচার 6 এর আগের 1 to 5 দেখছো, তারাই হচ্ছে ভালো কিছু করতে পারবা। আর যারা করতেছো না, তাদের ফুল দোষ। ভালো কাজ করলে ক্রেডিট তোমার, ভালো ক্রেডিট তোমার, আর খারাপ করলে খারাপ ক্রেডিট তোমার। কারণ এখানে কিন্তু আমার কোনো ভূমিকা নাই। যেমন ধর আমি এখন, আমাকে যখন গার্ডিয়ান যখন আস্ক করে যে এখানে পড়াশোনা কিভাবে হচ্ছে, দেখেন পড়াশোনা হচ্ছে এখানে স্টুডেন্টের উপরে, আমি কিন্তু পড়া দিয়ে চলে যাচ্ছি। এখন যেমন গতকাল এক্সাম দিছে মাত্র 200 সামথিং, অথচ
এলিট ব্যাচে কতজন আছে? 1200 প্লাস না? সো বাকি 1000 স্টুডেন্ট পরীক্ষাতে নেই। এখন কি করবা? প্রতিদিন কি গার্ডিয়ান কল দিব? গার্ডিয়ান কল দিতে আমি নিজে তো আমার এখানে তো আমার কি পিওসির কোনো স্পন্সর আছে? গ্রামীণফোন যদি স্পন্সর করতো বা রবি যদি স্পন্সর করতো তাহলে একটা কথা ছিল, ঠিক আছে? স্পন্সরশিপ তো নাই, সো সবকিছু অর্থ কিন্তু চলে যাচ্ছে না। কতবার গার্ডিয়ান কল দেবো? সো সেই জন্য সবকিছু মিলে এটা বুঝতেছি অনলাইন ক্লাসে আসলে যতটুকু ভাবলাম, স্টুডেন্টরা যারা নিজ থেকে পড়াশোনা করতেছো ওকে ফাইন, যারা করতেছো না তারা নিজের পায়ে কোরআন মারতেছো। কারণ আমি লিটারালি আমি আর পারতেছি না তোমাদেরকে নিয়ে। তোমাদের প্রতি হয়তো সামনে দেখবা মনোযোগ কিন্তু আরো কমে যাবে। কমে যাবে বলতে কিরকম, আগে তোমাদেরকে যেভাবে টাইট দিতাম শুরুতে কিন্তু আমি অনেক টাইট দিছিলাম, মনে আছে? রীতিমতো কিন্তু আমি অনেক টাইট দিছি। এখন আমি এই টাইটটা কন্টিনিউ করতে পারবো না। এখন আমি হচ্ছে ক্লাস করে চলে যাব। হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে জুম সেশন করব, মাঝখানে আমি ডেট দিচ্ছি, জুমের আলাদা আলাদা ডেট দিব। তোমাদের জন্য সবচেয়ে ভালো নিউজ হচ্ছে আমরা রোল ওয়াইজ করে করে আমরা হচ্ছে জুমে মিটিং সেশন করাবো। যেমন ধর আমি বললাম 1 থেকে 100 ক্লাস হবে আগামীকাল, রোল নাম্বার 1 থেকে 100, ওখান থেকে 1 থেকে 100 মধ্যে 30 জন ক্লাস করতে আসবে, বাকি 70 জন ক্লাস করবে না। হ্যাঁ, আমি ওটা করতে পারি। অনলাইন ক্লাস এতটুকু, এর থেকে আর বেশি না। সো অনেকক্ষণ কথা বললাম। আর হচ্ছে যারা পড়াশোনা করতেছো রীতিমতো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি একটা কথা বলে রাখি, তোমার এই পর্যন্ত এলিট ব্যাচে আমি কয়টা ক্লাস দিছি? আমি নর্মালি তুমি আমাকে একটা কথা বলে, এলিট ব্যাচে এই পর্যন্ত আমি যদি বলি অর্গানিকে আমি এই পর্যন্ত ক্লাস দিছি, তোমার হচ্ছে অর্গানিক কতটুকু পড়াইছি। আপনার রিটেনলি অর্গানিকটা আসলে আমি অনেক লেন্দি করছি, এটা আমি চাইলে আরো মার্জিত করে আরো গুছানো ভাবে পড়াতে পারতাম। এটা আমার ভুল হয়েছে, আমি বলতে পারি। অর্গানিকটা আমি চাইলে আরো গুছিয়ে পড়াতে পারতাম। গুছিয়ে বলতে কি, আমি আরো শর্টকাট আনতে পারতাম। আমি 43টা না দিয়ে, এখন 43টা না, এখন অর্গানিক কিন্তু 50টা চলে যাচ্ছে। তো অর্গানিক আমি এই পর্যন্ত তোমার সলভ ক্লাস সহ 40 প্লাস হয়ে গেছে, 40 প্লাস ক্লাস শেষ। কথা বুঝতে পারছো? আর ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমার কয়টা? 14টা ক্লাস শেষ, 14টা ক্লাস শেষ। আর এরপরে এখন এখানে চলতেছে 6টা। সো 14, 40, 54, 54 সাথে 6 যোগ করলে অর্থাৎ 60 প্লাস ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। তা আমাদের সলভিং ক্লাস সহ টোটাল কিন্তু 100টা ক্লাস দেওয়ার প্ল্যানিং ছিল। তো তুমি আর পাচ্ছ আমার কাছ থেকে আর কয়টা ক্লাস? 40টা ক্লাস পাচ্ছ। আর 100টা ক্লাসের মধ্যে 60 প্লাস ক্লাস কিন্তু হয়ে গেছে। এখন এই 60 প্লাস ক্লাস আমি জানি এখানে হয়তো তুমি যদি পার্সেন্টেজ বের করো 70% করছে কিনা সন্দেহ। পুরা ক্লাস 70% করছে আমার তো মনে হয় না। যদি 70% করে মিনিমাম 70% তো বাকি 30% এখনো কিন্তু ক্লাস করে নাই, তারা কিন্তু পেমেন্ট দিয়ে ফেলছে। সো তুমি পুশ করা করে কয়দিন করাতে পারবা? হ্যাঁ, এটা কিন্তু অফলাইনে কিন্তু এরকম হয়, বাট অফলাইনে হলে অফলাইনে একটা জিনিসটা জাজ করা যায়। কথা বুঝতে পারছো? একটা আলাদাভাবে কাউন্সিলিং করা যায়। এই অনলাইনে এটা হচ্ছে না, সেজন্য আমি বারবার তোমাদেরকে বলতেছি নিজ দায়িত্বে প্লিজ পড়াশোনা করো। এখানে কিন্তু গার্ডিয়ান কিন্তু তুমি নিজেই, তোমার গার্ডিয়ান কিন্তু তুমি নিজে। এখানে আমরা আসলে হাজার মোটিভেশন দিলেও কোনো কাজ হবে না, মোটিভেশন দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত নিজ থেকে একটা পুশ আসবে না, নিজ থেকে যদি একটা স্পিরিট না আসে তাহলে কাজ হবে না। আমি কষ্ট করে লিখবো, লিখে দিব, যেমন আজকে ক্লাসটা আমি করে দিচ্ছি, স্যার আপনি মনে সময় নষ্ট করতেছেন, কোনো সময় নষ্ট করতেছি না। আমি এখন পড়া শুরু করবো, পড়া শুরু না করে আমি তোমাকে লিখে দিব সবগুলা, বাট তুমি নোট করতেছো কিনা, সেই ক্লাসটা বুঝছো কিনা, এটা পুরোটা ডিপেন্ড করে তোমার উপরে। আমি তো বুঝাই দিব, সবকিছু আমি বুঝাই দিব ভাই। সো অনেকক্ষণ কথা বললাম। এই কথাটা হচ্ছে যে এর থেকে আর বেশি এফোর্ট কারা দিবে, কে দিবে, আই ডোন্ট নো, বাট আমি আমার এফোর্টটা আমি দিচ্ছি। যেমন আমি পরশুদিন থেকে তোমাদেরকে 60টা ম্যাথ করাবো বলছিলাম, 60টা ম্যাথ আমি করাবো বলছিলাম, যেখানে আমার তোমার অ্যাডমিশন এবং একাডেমিক কভার হবে। আমি পড়াই দিব, আমি 60টা ম্যাথের মতো আমি করাই দিব। কিছু কিছু ম্যাথ আমি হোয়াইট বোর্ডে করাবো, কিছু কিছু ম্যাথ আমি হচ্ছে ইয়াতে করাই দিব আমি। সো দেখো এখন কত হচ্ছে, বাকিটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, কোন টপিকটা এইচএসসি বোর্ডের এক্সামের জন্য ইম্পর্টেন্ট? কোন টপিকটা এইচএসসি 21 বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটু মেনশন করে দিবেন প্লিজ। দেখো ফার্স্ট অফ অল তোমরা যারা এলিট ব্যাচে আসো, সেটা হচ্ছে একটা কথা বলে রাখি, এলিট ব্যাচে যারা আসো, আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচের, আমি যখন অফলাইনে ব্যাচ যখন পড়াইতাম তখন হচ্ছে আমি ওদেরকে আলাদাভাবে এমসিকিউ কোর্স পড়াইতাম। সো এমসিকিউ কোর্স হচ্ছে আমি সবসময় ফ্রি পড়িয়ে দিতে পারতাম, মানে ফ্রি পড়িয়ে দিতাম। যারা আমার কাছে ভর্তি হয়েছে তারা এমসিকিউ কোর্স সহ পাই। সো অনেক সময় ধরো এর আগের অনলাইন ব্যাচে কিন্তু পড়াই নাই, বাট অফলাইন ব্যাচে কিন্তু আমি পড়াইতাম। একদম আমি লিখে দিতাম পুরো হাজারে স্যারের বই আছে না, হাজারে স্যারের বইয়ের মতো একটা খাতা হয়ে যেত, লিখে দিতাম, আমি সবগুলো লিখে দিতাম। তো এখন কত হচ্ছে, এরপর লেখার পরে এমসিকিউ কোর্স দেওয়ার পরে আমি একটা ফাইনাল সাজেশন দিতাম, যে এই সাজেশনটা যারা করবা বা এই সাজেশনটা যারা ফলো করবা তারা হচ্ছে পরীক্ষায় কি একদম ইজিলি কমন পাবা। কারণ আমার তো জানা আছে, যেহেতু পড়াচ্ছি তো ভাই। হ্যাঁ, হয়তো 10 বছর ধরে পড়াচ্ছি না, বাট আমার 3 বছর ধরে আমি পড়াশোনা করাচ্ছি ইন্টারের কেমিস্ট্রি।
কথা বুঝতে পারছো? ওই 3 বছর আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হয়তো অন্যান্য টিচারের মতো 10 বছর 12 বছর 15 বছর হয় না, বাট 3 বছর আমার কাছে এখন অনেক এনাফ, আমি পড়াইতে পারবো। বাট এখন কথা হচ্ছে আমি লাস্টে গিয়ে একটা সাজেশন দিয়ে দিই, ওই সাজেশনটা তুমি হচ্ছে যারা ভালোভাবে মানে তুমি হচ্ছে সিরিয়াস ভাবে দেখবা তারা কিন্তু ইজিলি অনেক কমন পাবা। আর শুরুতে সাজেশন তো দিয়ে লাভ নেই। আর শুরুতে আমরা যেগুলো পড়াচ্ছি গাধার মতো এতগুলো পড়া পড়তেছি, সেখানে নরমালিটি মোলারিটি নিয়ে আমাদের বইয়ে 2 লাইনের বেশি নাই আছে। নরমালিটি মোলারিটি নিয়ে 2 লাইনের বেশি নাই, সেখানে আমি তোমাকে এটা নিয়ে একটা ক্লাস, নরমালিটি নিয়ে একটা ক্লাস, মোলারিটি নিয়ে একটা ক্লাস হয়ে গেছে, মোলারিটি এখনো চলতেছে স্টিল। সো এগুলো কিন্তু বিস্তারিত তেমন একটা পড়ানো হয় না, তবে আমি পড়া দিচ্ছি, কারণ কোন সময় না কোথায় কাজে লাগে, কোথায় কাজে লাগে তুমি নিজেও বুঝবা না, কোনটা পড়া কোথায় কাজে লাগবে তুমি নিজেও বুঝবা না, তাই না? তো সেক্ষেত্রে আমি পড়া দিচ্ছি। আচ্ছা এখন খেয়াল করে দেখো, অনেকক্ষণ বললাম, প্রায় আমরা হচ্ছে কতক্ষণ কথা বললাম, 12 মিনিট কথা বলে ফেলছি। তো যারা রেকর্ডেড দেখবা তারা প্রথম 12 মিনিট দেখার দরকার নাই, তারা 12 মিনিট পরে দেখবা, ওকে? আচ্ছা দেখো এখন তাহলে আমরা শুরু করি, সেটা হচ্ছে এই যে মোলারিটি যেটা আছে না, এই মোলারিটি তো লিখছো সবাই, দেখো মোলারিটিকে সি দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটিকে সি দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা, অনেক কিছু দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা, এস দ্বারা, এম দ্বারা। আমি বললাম মোলারিটিকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? সি দ্বারা মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা সবাই আমাকে বলো মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1000 ml অথবা 1 লিটারের, সেম কথা না? 1000 ml দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, 1000 ml দ্রবীভূত 1000 ml দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে মোলারিটি, মোল সংখ্যা হচ্ছে মোলারিটি। 1000 ml দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাটা হচ্ছে মোলারিটি। আচ্ছা আমি এখান থেকে একটা কথা বের করতে পারি, সেটা হচ্ছে 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? মানে আমরা সবাই জানি 1000 ml। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো সবাই, 1000 ml দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে মোলারিটি। আমাকে বলা 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? স্যার কিছু বুঝি নেই। আচ্ছা ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করে দেখো, মোল সংখ্যা মানে যে সি, সি ইকুয়াল টু কি আমাকে বলো? W1000 ডিভাইডেড বাই MB। এটা হচ্ছে আমার মেইন কথা না, সবাই জানো? সি অথবা এস সেম কথা না, যাহাই সি তাহাই এস তাহাই কিন্তু এম পড়াইছিলাম। তো সি ইকুয়াল টু W1000 ডিভাইড বাই কিন্তু MB। এখানে এম মানে কি? আণবিক ভর। তো আমরা কি করি? মোলারিটিকে আমরা হয়তো সি দ্বারা প্রকাশ করি, না হলে এস দ্বারা প্রকাশ করি। মোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? হয়তো সি দ্বারা প্রকাশ করি, না হলে এস দ্বারা প্রকাশ করি। তো দেখো এখন 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ কত আমাকে বলো। আচ্ছা তোমরা কি এটা বুঝতে পারছো? সি ইকুয়াল টু W1000 ডিভাইড বাই MB, তাহলে এটা বুঝতে পারলে এটা নিশ্চয়ই এটা বুঝে গেছো। MBC অথবা MCB যে কোনো একটা বলো, MBC অথবা MCB ডিভাইড বাই 1000। এটা সবাই বুঝছো? এটা সবাই বুঝছো? এটা লেখাটা খারাপ হয়েছে। আচ্ছা এখানে কি ভাইয়া আপনি 22 বেচ তাও সাজেশন? দেখো সাজেশন আসলে পর আসতেছে এটা। আচ্ছা এটা কি ঘোষণা দিছি যে এলিট ব্যাচ আগামীকাল আগামী 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে? ঘোষণা দিছি বন্ধ হয়ে যাচ্ছে বলছি না, শেষ হয়ে যাচ্ছে বলছি? কিছু তো বলি নাই, তাই না? তো তোমাদের সাথে আমি যতটুকু জানি আমি হচ্ছে ঈদ পর্যন্ত আসি, তোমাদের সাথে আমি ঈদ পর্যন্ত আসি, একদম ধরে রাখো। সো ঈদ পর্যন্ত কিন্তু এনাফ, তোমাদের সাথে আমি ঈদ পর্যন্ত আসি। ঈদুল ফিতর পর্যন্ত আসি, ঈদুল ফিতর পর্যন্ত আসি মানে হচ্ছে তোমার কাজ শেষ, মানে আমার সাথে তোমার কাজ শেষ। কথা বোঝা গেছে? আমার সাথে তোমার ওখানে কাজ শেষ। আচ্ছা দেখো এটা বোঝা গেছে। সো এমসিবি ডিভাইড বাই 1000, তাহলে 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? আমাকে বলো দ্রবীভূত দ্রবের পরিমাণ কত হবে? সো W ইকুয়াল টু MCB ডিভাইড বাই 1000 না? আচ্ছা এখানে বলছে 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ। খেয়াল করে দেখো 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ, এই জিনিসটা একটু বুঝতে হবে। 1000 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? আচ্ছা একটু বোঝার আছে। ফার্স্ট অফ অল পরিমাণ মানে কি? W, এটা তো সবাই মানো, পরিমাণ মানে W। সো W মানে পরিমাণ, তাহলে আমি লিখলাম ফার্স্ট অফ অল লিখলাম MC। এতটুকু জন্য কারো কোনো সমস্যা নাই। V এর পরিমাণ কত? 1000। V এর পরিমাণ 1000 বসাও। এটা কারা কারা বুঝো না আমাকে একটু কমেন্টে জানাবা। নিচে 1000 বসাও, সবাই একটু কমেন্টে জানাও।
অর্থাৎ 1000 ml এ, সুতরাং আমি বলতে পারি, সুতরাং বলতে পারো, সুতরাং 1000 ml এ। স্যার এটা কি পড়াচ্ছেন স্যার আপনি? উপরে দেখেন রিলেশন বিটুইন মোলারিটি এবং পার্সেন্টেজ। গত ক্লাসে পিপিএম পড়াইছি, পিপিপি পড়াইছি, পিপিটি পড়াইছি। আজকে একটু ভিন্ন মাত্রায় পড়ানো হচ্ছে। 1000 ml এ আস্তে আস্তে বুঝবা দ্রবীভূত দ্রবের পরিমাণ। প্রতিবেদন পড়াচ্ছি 1000 ml এ দ্রবীভূত দ্রবের পরিমাণ। পরিমাণকে সবসময় কি দ্বারা ডিফাইন করা হয় আমাকে বলো? স্যার ডব্লিউ দ্বারা ডিফাইন করা হয়। ডব্লিউ মানে কি এরকম দেখতে না? এই ডব্লিউ। স্যার খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 1000 কে 1000 দ্বারা কাটাকাটি যাবে, উপরে কি সিএম, চিফ মিনিস্টার, উপরে কি সিএফ, সরি সিএম। তাহলে 1000 ml এ দ্রবীভূত দ্রবের পরিমাণ, 1000 ml এ দ্রবীভূত দ্রবের পরিমাণ, 1000 ml এ দ্রবীভূত দ্রবের পরিমাণ। বুঝতে পারছো? হ্যাঁ আমরা চিল করব। হ্যাঁ 22 বছর স্টুডেন্টরা চিল করো, ঠিক আছে? এটা বুঝতে পারছো? এখন দেখো 1 ml এ সিএম ডিভাইডেড বাই কত হবে? এটা 1 ml হিসাব করা হচ্ছে। এটা কত ml হিসাব করা হচ্ছে? 1 ml এ। সো 1 ml এ যদি হিসাব করে থাকো তাহলে সিএম ডিভাইড বাই 1000 হবে। 1000 ml এ যদি হিসাব করে থাকো সিএম, তাহলে 1 ml এ কত হবে? সিএম ডিভাইড বাই 1000 হবে। আচ্ছা, এটা হচ্ছে 1 ml হিসাব করলে 1000 দ্বারা ভাগ হবে। দেখো 1000টা নিচে চলে আসবে। 1000টা দেখো 1000 ml এ দ্রবীভূত দ্রবের পরিমাণ যদি সিএম হয় তাহলে 1 ml কত হবে? সিএম ডিভাইড বাই 1000। অকিক নিয়ম, সাধারণ অকিক নিয়ম করা হচ্ছে। আচ্ছা, যেহেতু রিলেশন বিটুইন মোলারিটি এবং পার্সেন্টেজ, মোলারিটি আছে অবশ্যই, সো পার্সেন্টেজ মানে কি 100, তাহলে 100 দিয়ে হিসাব করো। যারা বুঝতেছ না একটু পরে বুঝবা। সো 1000 ml এ তোমাদের একটা জিনিস, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ব্যাচটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে এটা এলিট ব্যাচ, নামটা এমনি দিই নাই। এলিট ব্যাচ যেদিন শেষ হবে সেদিন কিন্তু আমি অনেক বড় একটা মানে বিদায় সংবর্ধনা করব, এবং এটা হচ্ছে অফিসিয়ালি করব। কেন করব? কারণটা হচ্ছে এই ব্যাচের জন্য আমরা, শুধু আমি না, আমার পুরা টিম কষ্ট করছে। ঠিক আছে? পুরা টিম বলতে তোমরা নিশ্চয়ই জানো কারা কারা ছিল, যারা জানো না তারা জানবা। পুরা টিম ম্যানেজমেন্টে অনেক কষ্ট করছে সবাই। তো সবাই মিলে এলিট ব্যাচটা সফল করতে হবে, কারণ ওদের কষ্ট, তোমাদের কষ্ট। একটা ব্যাচ সফল করা কিন্তু এতটা ইজি না। তো সফলটা করতে হলে আমাকে, আমি হচ্ছে ক্যাপ্টেন, আই এম দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাই না? তো আমাকে বেশি পরিশ্রম করতে হবে। তো আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে আমি যাওয়ার আগে, এই ব্যাচটা শেষ করার আগে, অফিসিয়ালি যখন শেষ হবে তখন কি, নর্মালি তো তোমাদেরকে বলা হচ্ছে 100টা ক্লাস দিব, তবে 100টা ক্লাসের পাশাপাশি আমি তোমাদেরকে কিছু এমসিকিউ কোর্স দেখাই দিব। ওই যে বললাম না অ্যাডমিশন কোর্সের কিছু কথাবার্তা, ওইখানে আমি পড়াই দিব। তাহলে এমসিকিউ কোর্স, এখন এমসিকিউ কোর্সের মধ্যে কিছু জিনিস ভাগ হয়ে যাবে, কিছু জিনিস আসবে হোয়াইট বোর্ডে, কিছু জিনিস আসবে স্লাইডে। বুঝতে পারছো? আর মনে হয় এটা আমার লাস্ট ব্যাচ হতে পারে, একদম আমি যদি লাইভে ক্লাসের দিকে যদি বলতে পারি। এর পরবর্তীতে আমরা হয়তো নতুন প্ল্যান আগাতে পারি। সবসময় তো মানুষ ভেরিয়েশন আনবে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা একটু সাপোর্ট করবা। আর মাঝখানে গ্যাপ দেওয়ার কারণটা কি? দেখো 5 কিন্তু গত সপ্তাহে ছিল, এক সপ্তাহ পরে কিন্তু 6 হচ্ছে, মাঝখানে কিন্তু আমি গ্যাপ দিচ্ছি। চাইলে টানা কিন্তু পড়া দিতে পারতাম, কোনো ব্যাপার না আমার জন্য, কোনো ব্যাপার না। পরিমাণগত রসায়ন আমি চাইলে 20 দিনে 20টা ক্লাস দিয়ে শেষ করে ফেলতে পারবো, বাট তোমাদেরকে সময় দিচ্ছি যাতে পরবর্তীতে আমাকে গালাগালি না করো, তাই না? সো সবকিছু সময় দিচ্ছি কেন? কারণ যাতে আমার সাথে সাথে শেষ করতে পারোস। তো এখন বলা হচ্ছে 100 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ মানে হচ্ছে কি সিএম ইনটু কত হবে? 100 হবে, ডিভাইড বাই কত হবে? 1000 হবে। এটা যে 100 ml হিসাব করা হচ্ছে, তাই না? এটা কি হিসাব করা হচ্ছে? 100 ml হিসাব করা হচ্ছে। তাহলে 100 ml যদি হিসাব করা হয় তাহলে আনসার কত আসছে আমাকে বলো? সিএম ডিভাইডেড বাই কত হবে? 10। কথা বুঝা গেছে? আচ্ছা, এটা হলো 100 ml দ্রবীভূত দ্রবের পরিমাণ। 100 ml কত আমাকে বলো? দ্রবীভূত দ্রবের পরিমাণ, অর্থাৎ শতকরা পরিমাণ দ্রবের ভর। অর্থাৎ লিখো এখন শতকরা পরিমাণে শতকরা পরিমাণে দ্রবের ভর কত আমাকে বলো? দ্রবের পরিমাণ আর দ্রবের ভর সেম কথা না? আমাকে বলো সিএম ডিভাইডেড বাই
10। এটা কারা কারা বুঝছো? শতকরা পরিমাণে দ্রবের ভর কত? Cm ডিভাইডেড বাই 10। শতকরা পরিমাণে দ্রবের ভর কত? Cm ডিভাইডেড বাই 10। অর্থাৎ শতকরা পরিমাণ যখন বলা হচ্ছে তখন সেখানে একটা পার্সেন্টেজ আসবে। দ্রবের ভর কত? পার্সেন্টেজ আসবে। দেখো দ্রবের ভর দিয়ে ইকুয়াল টু দিবা, একটা ইকুয়াল টু দিবা, দ্রবের ভর ইকুয়াল টু Cm ডিভাইড বাই 10। আচ্ছা এখানে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, আমি যখন এখানে C মানে কি আমাকে বলো? মোলারিটি। সবাই এগ্রি? দিস আর এগ্রি। M মানে কি আমাকে বলো? মোলার মাস। মোলার মাস মানে আণবিক ভর। সবাই এগ্রি আমার সাথে? আচ্ছা খেয়াল করে দেখো আমি এখান থেকে কি পাচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে একটা জিনিস পাচ্ছি, একটা সূত্র পাচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে পার্সেন্ট ইন্টু 10। অর্থাৎ আমি যদি বলি C ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই M। স্যার এই সূত্রটা কি আসছে? এটা একটু বক্স করো আলাদাভাবে, এটা পাশে লিখে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই M। ধরো আমি তোমাকে একটা সূত্র বললাম, মানে একটা ম্যাথ বললাম, ছোট্ট একটা ম্যাথ বললাম, ম্যাথটা আমি নিচে লিখতেছি, উপরে তুমি হচ্ছে সলভ করবা, তাই না? লিখো, তুমি লিখছো 10% সালফিউরিক অ্যাসিডের, 10% সালফিউরিক অ্যাসিডের অনেকবার আসছে, এগুলো সবসময় আসছে, এগুলো ফেভারিট প্রশ্ন। 10% এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসবে। 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। ঘনমাত্রা সবাই একটু আমাকে একটু আনসারটা লিখে দাও। 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। সবাই একটু আনসারটা লিখে দাও, অনেকক্ষণ কথা বললাম। পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই M। আনসার বলছো 1.02 M। ওকে, 1.02 M, ভেরি গুড। সো আমি এই সূত্রটা প্রতিপাদন কেন পড়াইছি দেখো, ডিরেক্ট আমাদেরকে সবসময় ডিরেক্ট সূত্র শেখানো হয়েছিল, বা সূত্রের প্রতিপাদন আমাদেরকে শেখানো হয় নাই। আমরা যেটা মনে করি আমাদের স্টুডেন্টগুলোকে সূত্রের প্রতিপাদন শেখানো উচিত। প্রতিপাদন আসছে মূলত এই বেসিক থেকে। কোন বেসিক? এটা থেকে এটা আসছে, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই M। পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই M, এটা গত ক্লাসে পড়াইছিলাম? আমার মনে হয় না গত ক্লাসে পড়াইছি। গত ক্লাসে আমি কখন পড়াইছি? একজনে বলতেছে গত ক্লাসে পড়াইছি। না, গত ক্লাসে এটা পড়ায় নাই, আমার মনে আছে। ওকে, লেখা শেষ। এখন তোমার যদি বলে 20% সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা, তাহলে দেখো পার্সেন্ট ইন্টু 10, পার্সেন্ট ইন্টু কত? 10 ইন্টু 10 ডিভাইড বাই M মানে আণবিক ভর। সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত? 98, তাহলে 100 ডিভাইড বাই 98। তোমাকে যদি বলে 10% নাইট্রিক অ্যাসিডের মোলারিটি বের করো, নাইট্রিক অ্যাসিডের ভর কত? 63, নিচে 63 বসাবা। 10% বলছে না, পার্সেন্ট ইন্টু 10 কত পার্সেন্ট? 10, 10 ইন্টু 10। আর 10টা হচ্ছে সূত্রে, এই 10টা আসছে সূত্র থেকে, এই সূত্র থেকে। সবার বুঝা গেছে? বুঝা গেলে বুঝো বলো, স্যার বুঝছি, স্যার বুঝছি। বুঝা গেছে? সো দেখো শেষ না ভাই, পড়ার নাই। আচ্ছা এটা ফার্স্ট ইয়ারের কোনোদিন বুঝি নাই। আচ্ছা খেয়াল করে দেখছো কোশ্চেন আসছিল মেবি। আচ্ছা দেখো এটা আসে কোশ্চেন আসছিল। আচ্ছা দেখো আচ্ছা কে কোশ্চেন দিছে আমি জানি। রিলেশন বিটুইন মোলারিটি এবং পার্সেন্টেজ চলে গেছে না? রিলেশন বিটুইন ppm 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 ppb PPT। আচ্ছা একটা কথা বলে রাখি, আমি হচ্ছে এই চ্যাপ্টারের দারুণ একটা কন্টেন্ট বানাইছি, বুঝতে পারছো? সো দারুণ কন্টেন্ট বলতে কি ধরনের কন্টেন্ট আমি তোমাকে বলবো, এই অধ্যায়ের আর কি, মানে এই অধ্যায়ের এমসিকিউ কন্টেন্ট। সো আমি যেটা মনে করতেছি পরিমাণগত রসায়নে এমসিকিউ কন্টেন্ট হোয়াইট বোর্ডে পড়াইতে হবে না, হোয়াইট বোর্ডে তেমন একটা দরকারই নেই, স্লাইডে কিন্তু পড়ানো হয়ে যাবে গা। সো সামনে ব্যাটার কিছু ওয়েট করতেছে, সবাই অন্তত এতটুকু শুধু 2200 টাকা উসুল হয়ে গেছে। 2200 টাকা দিয়ে হচ্ছে তুমি ফুল জিনিস পেয়ে গেছো।
কেমিস্ট্রি সেকেন্ড পেপারের, বুঝা গেছে? এটা নিশ্চিত যে 2200 টাকা উসুল হয়েছে, আর কোনো কথা নাই। রিলেশন বিটুইন পিপিএম, পিপিপি, পিপিটি এবং মোলারিটি। আচ্ছা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পিপিএম মানে কি? পিপিএম মানে কি আমি তোমাকে গত ক্লাসে একটা পড়া পড়াইছিলাম, সূত্র হচ্ছে পিপিএম ইকুয়াল টু সি ইন্টু এম। এটা আজকে প্রমাণ করব। পিপিবি ইকুয়াল টু, আচ্ছা পিপিএম মানে বুঝো তো, আর পিপিটি মানে কষ্ট করে এটা লিখে ফেলো, আজকে এটা প্রমাণ করতে হবে, কষ্ট করে লিখে ফেলো। আচ্ছা দেখো, পিপিএম মানে কি তোমার হচ্ছে 10⁶ ml দ্রবণে, আর পিপিবি মানে 10⁹ ml দ্রবণে, পিপিটি মানে 10⁻12 ml দ্রবণে। স্যার কিচ্ছু বুঝিনি, খেয়াল করে দেখো 1000 ml দ্রবণে 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? 1000 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? সিএম। একটু আগে সেটা আলোচনা করছিলাম। আচ্ছা 1 ml দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ কত? এরপরে যেহেতু পিপিএম মানে কত? 10⁶ ml দ্রবণ। আরে ভাই পিপিএম মানে 1 মিলিয়ন। 10⁶ ml দ্রবণে দ্রবীভূত দ্রবের কাটাকাটি করলে কি আসে আমাকে বলো? বুঝে পাইছো? সি ইন্টু এম ইন্টু 10⁻3। ক্লিয়ার? ওকে, তো সূত্র কোনটা? সূত্র হচ্ছে এটা সি ইন্টু এম ইন্টু 10⁻3। এখন প্রশ্ন যে পরীক্ষা কিভাবে আসবে? আচ্ছা অনেকটু আমাকে প্রশ্ন করে যে ভাই 10⁻6 কেন দিলেন? আরে ভাইয়া পিপিএম মানে কি 10⁻6 গ্রাম দ্রবণের মধ্যে কত ভাগ দ্রব, কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। আমি বলছিলাম না যে 2 ppm অফ সুগার, 2 ppm অফ সুগার মানে কি? অর্থাৎ 10⁻6 গ্রাম দ্রবণের মধ্যে আমার 2 গ্রাম চিনি দ্রব দ্রবীভূত আছে, 2 গ্রাম চিনি দ্রব দ্রবীভূত আছে। বুঝা গেছে? সেজন্য প্রুফ হয়ে গেছে সি ইন্টু এম ইন্টু 10⁻3। এখন স্যার প্রশ্ন দেখো, এগুলো কিন্তু আমি এমনি মস্কারি করতেছি না, টাইম পাস করতেছি না, এখান থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন না আসলে তুই আমার বলিস, তুই যেখানে পরীক্ষা দিবি রে, তুই যে জায়গায় তুই বুয়েটে পরীক্ষা দে, মেডিকেলে দে, তুই ডাক্তার ভাবি স্টেথোস্কোপ ইয়া দিয়ে গলায় দিয়ে, প্রশ্ন আসবে, পিপিএম থেকে প্রশ্ন আসবে। কারণ এখানে এমসিকিউ থেকে প্রশ্ন আসবে না, এটা মানে এটা আসলে আনবিলিভেবল। আসবে সি ইন্টু এম ইন্টু 10⁻3 থেকে প্রশ্ন আসবে। খেয়াল করে দেখো প্রশ্ন কিভাবে আসতে পারে। ফার্স্ট অফ অল তোমাকে বলছে 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করো। কে পারবে এটা? বাচ্চাদের ম্যাথ, কিন্তু সূত্র ইউজ করতে হবে কোনটা? অবশ্যই এটা। ফার্স্ট অফ অল আপনি একটা কাজ করবেন, ডিরেক্ট কিন্তু সূত্র আছে, গত ক্লাসে পড়াইছিলাম। কোনটা বললাম তো? ডিরেক্ট সূত্র কোনটা? ডিরেক্ট সূত্র আছে, এটা এমসিকিউ তে ডিরেক্ট সূত্র কোনটা জানো? পিপিএম ইকুয়াল টু, স্যার বলে গেছি, বলো পার্সেন্ট ইনটু কোনটা ছিল রে ভাই? আমি নিজে তো বলে গেছি মনে হয়, পার্সেন্ট ইনটু সি ছিল, পার্সেন্ট ইনটু এম ছিল না? পার্সেন্ট ইনটু এম ছিল। আচ্ছা সরি আমার একটা জিনিস ভুল হয়েছে, পার্সেন্ট ইনটু 10⁻4 ছিল, এমটা কাটাকাটি যাবে, পার্সেন্ট ইনটু 10⁻4 ছিল। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে ডিরেক্ট শর্টকাট তুমি ইউজ করতে পারো, না হলে ডিরেক্ট শর্টকাট ইউজ করবে মূলত এমসিকিউর জন্য। এই পুরোটা জিনিস ইউজ করবে এমসিকিউর জন্য। তবে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন তুমি কিভাবে ইউজ করবে দেখো। ফার্স্ট অফ অল তুমি বের করলে সি ইকুয়াল টু কত? পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই 10 ইনটু 10, পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম মানে কত? 98। একটু আগে সেটা বের করছিলাম, তাহলে 100 ডিভাইড বাই 98 কত ছিল? 1 পয়েন্ট সামথিং অথবা 1.02 এম, তাই না? অথবা 1.2 এম ছিল নাকি, যাই হোক একটা হবে। এরপরে এটা বের করতে বলছে পিপিএম এ। সো পিপিএম মানে কি? ঘনমাত্রা কত পাইছো?
ইন্টু পিপিএম মানে কি সি ইন্টু এম না, এম কত 98 ইন্টু 10⁻³ না, কারণ সূত্র হচ্ছে এটা, এই সূত্র এটা, যা আসবে সেটাই আনসার। আবার ডিরেক্ট হচ্ছে এটা বের করতে পারো, পিপিএম ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10⁻⁴। পার্সেন্ট কত আমাকে বলো, 10, 10 এর সাথে 10⁻⁴ গুণ করে ফেলতে পারো। পিপিএম ইকুয়াল টু কত হবে, পার্সেন্ট ইন্টু 10⁻⁴। তা আনসার আসবে 10 ইন্টু 10⁻⁴ আসবে, তাই না? খেয়াল করে দেখবা 10 ইন্টু 10⁻⁴ আসবে। আর তুমি এখানে খেয়াল করে দেখো পার্সেন্ট 10 দিকে বসাও, তাহলে তাও কিন্তু 10 ইন্টু 10⁻⁴ আসবে। মিলে গেছে নাকি দেখো। আচ্ছা যারা বলতেছো বুঝো নাই, আচ্ছা কেন বুঝো নাই, দেখো 9960 9960 কোথায় আসলো? না তোমাদের ভুল হয়েছে কোথাও। হ্যাঁ 9960টাকে 1 ইন্টু 10⁵। আচ্ছা 9960টাকে এটা দেখো 1.02 ইন্টু 98 অ্যাপ্রক্সিমেটলি হিসাব করা হয় আর কি, 10⁻³ দিয়ে হিসাব করলে কত আসে, এটা কি হিসাব করলে হ্যাঁ অনেকটা হচ্ছে 99 দিছে তো, 99কে 1 ধরা যায়, 99টাকে কি ধরা যায়, 1 ধরা যায়, বুঝতে পারছো? 99টাকে 1 ধরা যায়, 1 1 1। 99 লেখা যে কথা, 1 লেখা সেম কথা, সেটা এটাকে 1 ধরছে, 99 সামথিং আসছে তো এটাকে 1 ধরছে, তো তুমি জানো অ্যাপ্রক্সিমেটলি 1 ধরতে পারবা। আচ্ছা যারা বলতেছো কেন বুঝে নাই, খেয়াল করে দেখো 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করতে বলছে। আচ্ছা ম্যাথের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হইছে, এটা 19-20 হইছে। এখন খেয়াল করে দেখো যখন তোরে বের করতে বলবে পিপিএম এ নির্ণয় করো, ফার্স্ট অফ অল পিপিএম এর সূত্র হচ্ছে সি ইনটু এম ইনটু 10⁻³ সি মানে কি মোলারিটি, এম মানে কি আণবিক ভর। সো মোলারিটি বের করো, মোলারিটি কিভাবে বের করবে, যখন পার্সেন্টেজে দেওয়া থাকবে মোলারিটি কিভাবে বের করবে, পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম, এ দেখছো পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই এম, বের করছো? বের করার পরে এই সি এর মানটা এখানে বসাবা, এম এর মান কত 98, 98 এখানে বসাইছো আর 10⁻³ দ্বারা গুণ করবা, বাস শেষ। ফার্স্ট অফ অল আগে পার্সেন্টেজটা বের করতে হবে। যদি বলতো যে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করো, তাহলে ডাইরেক্ট বের করে ফেলতে পারতাম 0.1 ইনটু 98 ইনটু 10⁻³। বাট যেহেতু পার্সেন্টেজ দিছে, ফার্স্ট অফ অল পার্সেন্টেজটাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। সো মোলারিটিতে কনভার্ট করার সূত্র কি, পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম। এই দেখো পার্সেন্ট ইনটু 10, 10 হচ্ছে সূত্রতে ছিল আর এম হচ্ছে নিচে, যেটাকে বলা হয় আণবিক ভর। সো আশা করি ক্লিয়ার করাতে পারলাম, আশা করি ক্লিয়ার করতে পারলাম। আর ওটাকে 9, এটাকে 99 ছিল, এটাকে 1 লেখা যায়, সমস্যা না, এমসিকিউর জন্য এটা 1 হয়ে যাবে। ওকে, সো আশা করি ক্লিয়ার। আচ্ছা এখন খেয়াল করে দেখো সেম জিনিস যদি আমি পিপিবি বের করতে চাই, তাহলে পিপিবি মানে কত, 10⁹। তাহলে এখানে বসাবো কত, 10⁹। 10⁻³ দিয়ে 10⁹ কাটলে 10⁻ কত হবে 6, তাহলে আনসার কত হবে 6। বুঝা পাইছো? শেষ, লিখে ফেলো পিপিবি ইকুয়াল টু সি ইনটু এম ইনটু 10⁻⁶। আবার আসো পিপিটি বললে 10⁻12 লিখছো, এরপর লিখো এখানে 10⁻12। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো এভাবে সুন্দর করে কেটে কেটে লিখে বলতেছেন, আমি কিভাবে লিখবো? তোমাকে আবার কষ্ট করে লিখতে হবে, লিখো লিখো লিখো, আবার কষ্ট করে লিখতে হবে। তুমি এভাবে আমার মধ্যে কেটে দিও না আবার খাতায়, তখন দেখবি যে পরীক্ষার আগে পড়তে ইচ্ছে করবে না, কাটাকাটি করবো না কখনো পরীক্ষায়। আমি আবার বলছি দেখো নোট কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, নোট না থাকলে তুই কখনো পড়াতে পারবি না, স্টুডেন্ট পড়াতে পারবি না, তুই পরীক্ষার আগে তুই রিভিশন দিতে পারবি না, তুই আরেকজনকে বুঝাতে পারবি না, কিছুই তুই করতে পারবি না। তুই পুরা যে হাত পা না থাকলে মানুষ যেরকম অসহায় হয়ে যায়, নোট না থাকলে মানুষ পড়াশোনায় অসহায় হয়ে যায়, হেল্পলেস হয়ে যাবে। তো এইভাবে আবার লিখো। আমি সময় দিচ্ছি, আমি হচ্ছে তোমাদেরকে 5 মিনিট সময় দিব, ততক্ষণ আমি কিছু ম্যাথ দিচ্ছি, ম্যাথগুলো সবাই দেখো, ম্যাথগুলো দেখো সবাই। এক খাতে শেষ, পিপিএম শেষ, পিপিবি শেষ, পিপিটি শেষ। কতক্ষণ লাগছে আমারও বল পড়াইতে এগুলা? আচ্ছা এরপরে দেখ, আচ্ছা এখন ম্যাথ নিয়ে এখানে কোনো ঘুরানো পেছানো কোনো ম্যাথ আসবে না। কারণ তোমাকে যদি বলে যে ভাই 2%, তুমি লিখো না, তুমি এদিকে তাকাইও না, তুমি নিজে নিজে লিখো না। আরে ভাই পিপিবি বললে 10⁻9 হবে, পিপিটি বললে 10⁻12 হবে, পিপিএম বললে 10⁻6 হবে, কারণ পিপিএম মানে মিলিয়ন, পিপিবি মানে বিলিয়ন। আমি কি করে বলছি দেখ,
আচ্ছা যারা বলতেছো ভাইয়া ব্লার হচ্ছে, ব্লার দেখতেছো, কয়েকদিন ধরে আমার নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা 10 টু দি পাওয়ার 12 দেওয়ার বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা ভাইয়া একটা কথা বলে রাখি, আমাকে তুমি যারা বলতেছো ভাইয়া 10 টু দি পাওয়ার 12 বিষয়টা আর তুমি আমাকে বলো পিপিটি মানে বুঝো, আগে তুই পিপিটি ডেফিনিশন বল। পিপিটি মানে কি? 10 টু দি পাওয়ার 12 গ্রাম দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত প্রকাশকে বলা হচ্ছে পিপিটি। স্যার কিচ্ছু বুঝি নাই, পিপিটি মানে ট্রিলিয়ন। ট্রিলিয়ন ট্রিলিয়নে কয়টা শূন্য আছে? 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার 12 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত প্রকাশকে বলা হচ্ছে পিপিটি। পিপিটি মানে কি? 10 টু দি পাওয়ার 9 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত প্রকাশককে বলা হচ্ছে পিপিডি। পরিমাণগত প্রকাশক, প্রকাশক প্রকাশক স্পেলিংটা লিখতে পারো, প্রকাশক, পরিমাণগত প্রকাশক। ঠিক একইভাবে পিপিএম মানে কি? 10 টু দি পাওয়ার 6, পিপিবি 10 টু দি পাওয়ার 9। এখন তুমি বলতে পারো স্যার ওখানে 10 টু দি পাওয়ার 6 লিখছেন, আবার এখানে 10 টু দি পাওয়ার 3 কেন? এটা তো ভাই ক্যালকুলেশন আসছে, এটা তো ক্যালকুলেশন আসছে, ওটার সাথে এটা কেন মিক্স করতেছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা লেখা শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন দেখো 2% নাইট্রিক অ্যাসিড, এগুলো বাচ্চাদের ম্যাথ, এগুলো করানো আর 2% নাইট্রিক অ্যাসিডে বলছে পিপিএম নিনো, 2% নাইট্রিক অ্যাসিডে পিপিটি নির্ণয় করো। ডিরেক্ট সূত্র ফর্মুলা কিভাবে লিখবা দেখো, 5 ইনটু 10। ফার্স্ট অফ অল আগে সিটা বের করো, ঘনমাত্রা বের করো, পার্সেন্ট কত 2 ইনটু কত 10 ডিভাইড বাই এম মানে নাইট্রিক অ্যাসিড 63, যা আসবে সেটা বের করো। এটা যা আসছে ধরো এটা এক্স আসছে, সো এক্স যখন আসছে এটাকে বলছে পিপিটি নির্ণয় করো। সো পিপিটি নির্ণয় করো। পিপিটি মানে কি? আমি জানি সি ইনটু এম। সি মানে কত? এই যে এক্স ইকুয়াল টু এম মানে কত? এটা আণবিক ভর 63 ইনটু কত 10 টু দি পাওয়ার 9। লিখতেছ? একদম সহজ, যে কোনো ম্যাথ পারবা, হাতে ক্যালকুলেটর থাকলে যে কোনো ম্যাথ পারবা। কি অবস্থা, কেমন আছো? ওকে, আচ্ছা কি রে হ্যাং হয়ে গেছে আবার? এম হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সি ইনটু এম লিখছি তো, লিখছি। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে। ওকে ওকে ওকে, আর কমেন্ট লিখবো না। 3 বার দেখাইছে লাইভ ভিডিও ইন্টারাপ্টেড। কি করবি ভাই, বাংলাদেশে আসোস, ক্লাস এরকম হবেই, বাংলাদেশে থাকলে ক্লাস এরকম হবেই, ঠিক আছে? আচ্ছা সো দেখো সবাই বলতেছি ইজি ইজি, ভেরি গুড। এখন আসি S1 V1 divided by A, S2 V2 divided by V নির্ণায়ক সংক্রান্ত ম্যাথ। অর্থাৎ এটা ম্যাথ বলার আগে আগে কনসেপ্টে আসবো, তাই না? এটা কনসেপ্ট আলোচনা হবে, এটা আলোচনা হবে কোথায়? কনসেপ্টে আলোচনা হবে। দেখো কনসেপ্ট, নির্ণায়ক ম্যাথ বোঝার আগে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট মানে কি? আচ্ছা ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মিলে কি হয়েছে? এ বি হয়েছে। সাপোজ এ বি হয়েছে, রিঅ্যাকশনটা বুঝতে পারছো? এ প্লাস বি মিলে এ বি হয়েছে, ঠিক আছে? আচ্ছা এর মোল সংখ্যা আমি কিছুক্ষণের জন্য মাথায় রাখবো, এর মোল সংখ্যা হচ্ছে এক্স, বি এর মোল সংখ্যা কত? ওয়াই। এর মোল সংখ্যা কত? এক্স, বি এর মোল সংখ্যা কত? ওয়াই। আচ্ছা খেয়াল করে দেখো, বলা হচ্ছে এ এর মোল সংখ্যা কত, এখান থেকে দেখে বলো, আমাকে বলো এর মোল সংখ্যা কত?
এক্স, বি এর মূল সংখ্যা কত ওয়াই। আবার মোল মানে কি, মোল দিতে অনেক কিছু, অনেকে বলে মোল সংখ্যা মানে স্যার 6.02 না না না, মোল সংখ্যা হচ্ছে n n n দিয়ে এটা বোঝাচ্ছে s1 v1 তাই না। সো n বলতে কার n, n এর মানে a এর n, এরপরে n বলতে কার b, সরি b বলতে কার n, তাহলে n b। স্যার কিচ্ছু বুঝতেছি না, আরে ভাই বুঝবি খেয়াল করে দেখ। ফার্স্ট অফ অল n এ বলতে এটা বোঝাচ্ছে না s1 v1 অর্থাৎ প্রথম a এর। আচ্ছা অনেকে কি বলতে পারে স্যার এটা এইভাবে দেন, আচ্ছা এটা a দিয়ে দাও, যাদের বুঝতে কষ্ট হচ্ছে 2 না দিয়ে b দিছো, অর্থাৎ n b বলতে বোঝাচ্ছে s v। আমি পড়ছিলাম না ভাই s ইকুয়াল টু কি n বাই v পড়ছিলাম, সো n ইকুয়াল টু কি হবে s v, এটা লিখলাম। কারো কোনো সমস্যা আছে? তাহলে a এর মোল সংখ্যা কত আমাকে বলো, a এর মোল সংখ্যা কত s a v a, সো s a v a লিখো, ইকুয়াল টু কি লিখবা x লিখবা, এটাকে দাও 1 নাম্বার ইকুয়েশন। এরপরে b এর মূল সংখ্যা কত s v v v ইকুয়াল টু কি লিখবা y লিখবা, সো এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 এবং 2 কে ভাগ করো, প্রতিপাদন হয়ে গেছে, বলছিলাম না এগুলো বাচ্চাদের কথা। 1 এবং 2 কে ভাগ করো, কি আসছে দেখো s a v a লিখছো। স্যার কিভাবে ভাগ করে? স্যার এভাবে ভাগ করে, এটা কি এভাবে লেখা যায়? ঘুরে ফিরে সেম জিনিসটা আসছে। অনেক কি বলতে পারো স্যার এ আর বি বলতে কি বোঝাচ্ছেন? এ আর বি আর এক্স ওয়াই সেম কথা, তাহলে লিখতে পারো এক্স এ ভি এ ডিভাইডেড বাই এক্সটাকে তুমি এখন ধরো ছোট হাতের এ ধরো, কারো কোনো সমস্যা আছে? অথবা তুমি এটাকে ছোট হাতের এ ধরতে পারো, আবার তুমি এটাকে এক্স ধরতে পারো, যে লাও সেই কত না। তাহলে একটা কাজ করো, ডিভাইডেড বাই এক্স, এটা কি বের করছি, এটা কখন ইউজ করব? আচ্ছা আগে ফার্স্ট এটা লিখে ফেলো সবাই, ফার্স্ট আগে সবাই লিখে ফেলো, আমি সরে যাচ্ছি। এরপর সবার কনফিউশনের আনসার দিব, কখন কোন সূত্র ইউজ করবা, আগামী 3 মিনিট আমার কথা শুনবা, কখন কোন সূত্র ইউজ করবা। ভাই পিপিটি শর্টকাটটা আবার বলে না, আর বলবো না, অনেক বলছে এগুলা, আর কয়বার বলবো রে ভাই? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কখন ইউজ করব, তাই না? আচ্ছা লেখা হয়েছে সবার, একবার বলো লেখা হয়েছে কিনা। এটাকে এক্স ওয়াই ধরতে পারো, এর মূল সংখ্যা কত এক্স, বি এর মূল সংখ্যা কত ওয়াই, তাহলে এস এ বি ইকুয়াল এক্স, এককে 2 দ্বারা ভাগ করলাম, আনসার পাই গেছে এটা। সো এটাকে এভাবে লিখতে পারি, অনেকভাবে লেখা যায়। এস এ বি এ না দিয়ে আমি লিখতে পারি s1 v1 ডিভাইডেড বাই এ, s2 v2 ডিভাইডেড বাই ভি, সেম কথা না ভাই? এটাকে 1 ধরলাম, এটাকে x ধরলাম, সমস্যা আছে? কারণ এগুলো তো ভ্যারিয়েবল, এগুলো তো কনস্ট্যান্ট না, তাই না? সো লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। লেখা শেষে? হ্যাঁ ডান, লিখা শেষ। তাড়াতাড়ি একটু বলো না ভাই, আজান দিবে 8টায়, তাড়াতাড়ি একটু শেষ করিয়েন। আরে ভাই কিভাবে তাড়াতাড়ি শেষ করবে একটু আমাদের বলতো ভাই। বেসিক দিয়ে পড়াতে গেলে সময় লাগবে, বেসিক দিয়ে পড়াতে গেলে সময় লাগবে, এখানে সহজ কথা। এটা সত্য কথা হচ্ছে ক্লাসগুলো তাড়াহুড়া করে 10 ক্লাসে শেষ করা যায়, যেহেতু এটা এলিট ব্যাচ, এটা কিন্তু রিভিশন ব্যাচ না, তাই না? রিভিশন ব্যাচ যদি হতো বা শর্ট কোর্স যদি হতো, তাহলে কিন্তু কি এত খুঁটিনাটি বিষয়টা পড়াতে হতো না। আচ্ছা এখন খেয়াল করে দেখো, প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এই সূত্রটা কখন ইউজ করবো, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি s1 v1 ডিভাইড বাই a, s2 v2 ডিভাইডেড বাই v, শেষ। এই সূত্রটা কখন ইউজ করবো দেখো, সবগুলো আগে সূত্র একসাথে লিখো। ভাই আমি একটু আগে সূত্র পড়ছিলাম, প্রথম দিন কি পড়ছিলাম বুঝছিস নি? s1 v1 ইকুয়াল s2 v2, এর পরের দিন কি পড়ছিলাম বলো, এর পরের দিন কি পড়ছিলাম? আর আজকে কি পড়তেছি? স্যার কোনটা কোন সময় ইউজ করব, স্যার কনফিউশন, তাই না? স্যার এটা কখন ইউজ করব, স্যার এটা কখন ইউজ করব, স্যার এটা কখন ইউজ করব, তাই না? আচ্ছা যদি মোল সংখ্যার কথাবার্তা থাকে, যদি মোল সংখ্যার কথাবার্তা থাকে, কি বলছো 1, ওকে ডান ডান ডান, হ্যাঁ একটু ডান লিখো কষ্ট করে।
ভাই আপনি পড়ান জামাত 8:30-এ। আর এখন যাদের হচ্ছে জামাত পড়ার ইচ্ছা থাকলে একটা কাজ করো, এটা পরবর্তীতে দেখে নিবে আর কি, এটা কিছু করার নেই। ক্লাস এখন শেষ করতে গেলে ক্লাস আরো মিনিমাম ধরো 15-20 মিনিট থাকবে, ঠিক আছে? 15-20 মিনিটের উপরে থাকবে। আচ্ছা খেয়াল করে দেখো, S1V1 ডিভাইড বাই A, S2V2 ডিভাইড বাই B লেখা হয়েছে? লেখা হয়েছে এগুলা? ওকে, ভেরি গুড। আচ্ছা এখন খেয়াল করে দেখো, কখন আমি এটা ইউজ করব? যখন মূল সংখ্যা 1:1 থাকবে। সহজ কথা। কখন আমি এটা ইউজ করব? যখন মূল সংখ্যা 1:1 না, ধরো 1:2, 2:3, অথবা 1:1 হবে না, অর্থাৎ নট ইকুয়াল টু 1:1। সহজ কথা, মানে 1:1 হবে না। খেয়াল করে দেখো, ধরো তোমাকে বলছে HCl, আরেকটা বলছে অথবা তোমাকে বলছে এটা কি মূল সংখ্যা 1:1 হবে? হবে না। খেয়াল করে দেখো তো, সোডিয়াম কাকে আকর্ষণ করবে? সালফেটকে। বাট সালফেটের যোজনী কত? সোডিয়াম প্লাস সালফেট মাইনাস সালফেটের যোজনী কত? 2। তো যোজনী সবসময় কি পাশাপাশি হবে না, তার অপোজিট সাইডে হবে। অর্থাৎ যার গার্লফ্রেন্ড তার পাশে থাকবে না, অপর পাশে থাকবে। সো Na2SO4 প্লাস লাস্টে কি হবে? OH। OH কোন জায়গায় যাবে? OH যাবে H এর কাছে, কারণ এটাতে পানি তৈরি করবে। সো OH মিলে পানি তৈরি করলো। প্রশ্ন হচ্ছে পানি কয়টা তৈরি করলো ভাই? হাইড্রোজেন এখানে 2টা, হাইড্রোজেন এখানে 1টা, হাইড্রোজেন এখানে 2টা। আচ্ছা একটা জিনিস বুঝতে পারি না, সেটা সমতাকরণ তো হয় না, কারণ সোডিয়াম 2টা। তাহলে একটা কাজ করো, সোডিয়াম এখানে 2 বসে দাও। সো হাইড্রোজেন এখানে 2টা, এখানে হাইড্রোজেন 2টা, 4টা একই জায়গায়। অক্সিজেন এখানে কয়টা? 4টা, এখানে কয়টা? 2টা। 2টা এবং 4টা 6টা। 6টা হয়েছে? সমতাকরণ হয়েছে না? ভেরি গুড। সমতাকরণ কিভাবে করবো সেটা আরো ট্রিক আছে, শিখাবো। সমতাকরণ তো এখন আসি নাই, তাই না? আচ্ছা এটা দেখো তো, ম্যাগনেসিয়াম যাবে কার কাছে? প্লাস যাবে মাইনাসের কাছে। স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। ক্লোরাইডের যোজনী কত? 1। লাস্ট থেকে যাবে পানি, পানি তৈরি করবে OH, H যাবে H এর কাছে পানি। বাট এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কিন্তু 2টা। ম্যাগনেসিয়াম কিন্তু 2টা নাকি ক্লোরিন 2টা? ক্লোরিন কিন্তু 2টা। সো 2টা 2 দিত। আর এই জায়গায় পানি আছে, পানি কিন্তু H কয়টা? এখানে 4টা। সো H মানে 4টা। সো H 4টা হলে খেয়াল করে দেখো 2:1, 1:2। এই ক্ষেত্রে সূত্র কোনটা ইউজ করবা? S1V1। আচ্ছা স্যার একটা ম্যাথ করা দিন তো, সেম টাইপের একটা ম্যাথ করা আছে। দেখো সবাই ম্যাথটা খেয়াল করে দেখবা। এই জায়গায় দেখিস না, এখন দেখিস না, যারা লিখতে পারছ না লিখিস না। এখন তুই একটা ম্যাথ দেখ, সেমিমোলার। সেমিমোলার মানে কি? গত ক্লাস দেখে আসো, লেকচার 5 দেখে আসো, ততক্ষণ লেকচার 5 দেখে আসো। সেমিমোলার, যারা বলতে সেমিমোলার মানে কি, সময় দিচ্ছে, 1 মিনিট সময় আছে, লেকচার 5 দেখে আসো। সেমিমোলার H2SO4 দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইডের 10 ml প্রয়োজন H2SO4 এর আয়তন নির্ণয় করো। আমি তোমাকে একটা কথা বলে রাখি, সহজ কথা, সেটা হচ্ছে যখন S1V1 ডিভাইড বাই A, S2V2 ডিভাইড বাই B কখন ইউজ করব? যখন আমার এসিড এবং ক্ষার থাকবে। নোট করে রেখে রাখো, একটা নোট লিখো, একটা সবাইকে নোট লিখো। S1V1 ডিভাইড বাই A, S2V2 ডিভাইড বাই B কখন লিখবো? আমি পাশে লিখে যাচ্ছি। এই সূত্রটা কখন ইউজ করব? যখন এসিড এবং ক্ষার থাকবে। অর্থাৎ এসিড এবং ক্ষার, এসিড এবং ক্ষার আছে, লিখে ফেলো। সেমিমোলার মানে কি? 0.5। H2SO4 এর সাথে বলা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেন। আরে ভাই এটা তো বাচ্চাদের ম্যাথ, পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও। সো K2SO4 হয়ে যাবে। কেন ভাই? পটাশিয়াম হচ্ছে প্লাস, অক্সিজেন মাইনাস, আজীবন পরে আসছে। এটা H প্লাস, সালফেট মাইনাস, প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। সো K যাবে সালফেটের কাছে, তো K লিখো, K যাবে সালফেটের কাছে, লিখছো? এখন আমি ছোটবেলা থেকে পড়ে আসছি সালফেটের জারণ সংখ্যা বা সালফেটের যোজনী কত? 2। তাহলে K2SO4 শেষ, লাস্টে প্লাস লিখো। এরপরে OH যাবে কার কাছে? H এর কাছে। সো OH যাবে H এর কাছে, বাট এখানে H আছে কয়টা? 2টা। আগে ফার্স্টে OH H এর কাছে গেছে পানি, বাট এখানে খেয়াল করে দেখো, তুমি বলতে পারো স্যার OH তো H 2টা আছে, সমস্যা নাই, OH H এর সাথে মিলে পানি তৈরি করছে, বাট পটাশিয়াম আছে কয়টা? 2টা। এখানে আগে 2 বসাও। এখানে OH কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 2টা। অর্থাৎ OH 2টা মানে হাইড্রোজেন 2টা, আর হাইড্রোজেন 2টা, 2 দিয়ে মিলে কত? 4। সমতাকরণ হয়েছে।
এটা 1:2 না, অর্থাৎ যখন 1:1 হবে না তখন সূত্র ইউজ করবে এটা। দেখছো, নট ইকুয়াল টু 1:1। কেউ যদি আস্ক করে ভাই আমি S1 V1 ডিভাইড বাই A S2 V2 ডিভাইড বাই B কখন ইউজ করব, 1:1 হবে না। যদি প্রশ্নটা যদি এইভাবে হতো, এই প্রশ্নটা যদি এইভাবে হতো, সালফিউরিক অ্যাসিড দেয় নাই, দিছে কোনটা আমাকে বলো, HCl দিছে, মজা আ জায়গা, HCl দিছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি হয়েছে, KCl এবং পানি। তখন আপনি ভাইয়া আমি আপনাকে কথা বলি, আপনি সূত্র ইউজ করবেন কোনটা, কারণ এখানে মোল সংখ্যা আছে। আরে ভাই KCl পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, মোল মোল সবগুলো 1:1। 1:1 হলে আপনি ইউজ করবেন S1 V1 = S2 V2। যদি 1:1 না হয়, কত হইছে, 1:2 হইছে, তাহলে S1 V1 ডিভাইড বাই A S2 V2 ডিভাইড বাই V। তাহলে এখন একটা কাজ করেন, S1 এর মান কত আমাকে বলেন, কোনটা বের করতে হবে এখানে। অবশ্য এখানে বলতে হবে সালফিউরিক অ্যাসিডের আয়তন, তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তন কোনটা, কার মান দেওয়া আছে আমাকে বলো। আমি ফার্স্ট অফ অল মানটা লিখি, S1 এর মান কত, সালফিউরিক অ্যাসিডের আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে একটা কাজ করি, আমার S1 হিসাব করতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে, S1 এর মান কত, 0.1। কারণ যেটা যেটা বের করতে বলছে সেটা সবসময় 2 ধরতে হবে, কিচ্ছু বুঝি নাই, যেটা বের করতে বলছে সেটা সবসময় 2 ধরতে হবে, 2 2 2 2। S1 এর মান কত, 0.1, বুঝে গেছে। এরপর দেখো S2 এর মান কত, 0.5। V1 এর মান কত, V1 বলতে কোন V1, পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 ml। V2 এর মান কত বের করতে বলছে, তাহলে আমি একটা কাজ করি 0.1 বসাবো। V1 এর মান কত, A এর মান কত, আচ্ছা খেয়াল করে দেখো 0.1টা অ্যাকচুয়ালি কার, পটাশিয়াম হাইড্রোক্সাইডের না, পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত, ইকুয়াল টু S2 V2, S2 এর মান কত, 0.5, V2 এর মান বের করতে বলছে। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, আনসার কত, কেন ভাই 2 × 0.5 যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেছে 0.5 মানে হাফ, হাফ ইন্টু 2 কাটাকাটি গেছে না, বাকিটা কত, 10 এর সাথে 0.1 গুণ করলে কত আসে, সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, কারা কারা বোঝা নাই। আমি কতক্ষণ বসি, আমি পায়ে সমস্যা অনেক। আচ্ছা 1:1 বুঝো নাই, কোনটার সাথে কোনটা মিলবে। আসলে এটাকে আমি খুব তাড়াতাড়ি বলছি, আমি মনে হচ্ছে তোমরা সবাই বুঝার কথা, বেসিক বলে নেই আর কি। আসলে বেসিক বলতে আরো ভেঙে বলি নেই, মানে আরো ভেঙে বলি নেই। যেমন স্বাভাবিক তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে ভাই আমি কোনটার সাথে কোনটা বুঝে নাই। আচ্ছা একটা কথা বলে রাখি, আচ্ছা এটা বাদ দাও, আমি সরে যাচ্ছি এখন, লিখিস না কিছু লিখিস, আমার কথা শুনি একটু। সেমিমোলার H2SO4 দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 ml প্রয়োজন, সালফিউরিক অ্যাসিডের আয়তন নির্ণয় করে ব্লা ব্লা ব্লা। কার আয়তন বের করতে বলছে, সালফিউরিক অ্যাসিডের আয়তন। ফার্স্ট অফ অল যার আয়তন বের করতে বলবে অথবা যার ঘনমাত্রা বের করতে বলবে সেটা আজীবন 2 হবে, অর্থাৎ যারটা S2 হবে, তাহলে S2 কত, 0.5। কেমনে বুঝছি, কারণ সেমিমোলার, আমি সেজন্য সেমিমোলার তোমাদেরকে পড়াইছিলাম এর আগের লেকচারে, কারণ আমি জানি এগুলো কাজে লাগবে। এরপরে 0.1 কার, পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন হচ্ছে স্যার আপনি একটা জিনিস আপনি আমাদেরকে বুঝান নাই, সেটা হচ্ছে A আর B কোনটা হবে। আরে ভাইয়া একটা কথা বলেন না প্লিজ, সেটা হচ্ছে আপনি সালফিউরিক অ্যাসিড আগে লিখছেন, তাহলে এটা A, এটা B। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, ফার্স্ট আমাকে একটা কথা বলো, এইটা কি সালফিউরিক অ্যাসিড হিসাব করব, কখনোই না। তাহলে একটা জিনিসের চেঞ্জ হয়ে যাবে না। বেসিকটা খেয়াল করে দেখো, তোমাকে বলা হচ্ছে S1 B1 মানে কি, এই পুরো অংশটা কার, সালফিউরিক অ্যাসিডের নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইডের, অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইড। তা আপনি যখন এখানে বসাবেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বসাতে হবে না, তাহলে আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মোল সংখ্যা বসাইছি, এটা A আর একটা B। সমস্যা আছে, সিরিয়াল মেইনটেনেবল কথা আছে, এটা A এটা B। আরে ভাইয়া একটা সিম্পল লজিক, যেমন তোমার ব্রেন কিন্তু আমার ব্রেনের মতো, তোমার মতো আমি ট্যালেন্ট না।
তোমার মতো ট্যালেন্ট হলে আমি আজকে পড়াইতাম না মনে হয়। যাই হোক, আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, S1 V1 ডিভাইড বাই S2 V2 ডিভাইড বাই V, এই পুরো অংশটা কার? এই অংশটা কার? অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইডের। আর এই অংশটা কার? সালফিউরিক অ্যাসিডের। কেন? কারণ যেটা আয়তন বের করতে বলবে সেটা লাস্টে থাকবে। তো সালফিউরিক অ্যাসিডের আয়তন অংশ হচ্ছে এটা। তো আমাকে বলো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 1। তাহলে V এর মান 1 বসে C। ওকে ফাইন। এরপর এটা কার? এটা কার অংশ? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড মোল সংখ্যা কত? 2। তাহলে 2 বসে C। আচ্ছা 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 আচ্ছা, নেট ডিস্টার্ব। ইচ্ছা মতো ধরলে হবে না। আবার নেট ডিস্টার্ব হচ্ছে। দেখো দেখো, যাদের নেট ডিস্টার্ব হচ্ছে না তারা, যেমন আমি একটু আগে আমার নেট ডিস্টার্ব হয়েছে, তা আমি কি করছি, বের হয়ে আবার ঢুকছি, এখন ঠিক হয়ে গেছে। বের হয়ে আবার ঢুকতে হবে, বারবার বের হয়ে আবার ঢুকতে হবে, বুঝতে পারছো? বের হয়ে আবার ঢুকো। এই যে যারা এখন আসছো, যারা একটু পর আসছো, স্যার এতক্ষণ ধরে নেট ডিস্টার্ব হয়েছে কিচ্ছু বুঝি নাই, তাকে আমি এই জিনিসটা বুঝাইছি, সেটা হচ্ছে S1 V1 ডিভাইড বাই S2 ডিভাইড বাই B। এই এবং এই B হচ্ছে ফিক্স না। ধরো তুমি এটা কোন অংশ ধরছো? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? 2। পটাশিয়াম, এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড ধরছেন কেন ভাই? কারণ যেটা লাস্টে বের করতে বলছে সেটাকে 2 রাখবা, বাস অটোমেটিক পারবা। বুঝতে পারছো? অটোমেটিক পারবা। ওকে আচ্ছা, 3 বার বের হয়েছি তাও এই অবস্থা, বোঝা গেছে? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখি, সেম টাইপের আরেকটা ম্যাথ দেখতেছি। ওই ম্যাথটা খেয়াল করে দেখো, সবাই পারবা কিনা আশা করি খেয়াল করে দেখো। দেখো আচ্ছা, আমি এখন আমাকে বলতেছে ভাই একটা সূত্র 5% কস্টিক সোডা মানে কি আমাকে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। 5% কস্টিক সোডা দ্রবণের 5% কস্টিক সোডা দ্রবণের 60 ml নাকি 10 ml বলবো? 10 ml বলো। 10 ml HCl আর HCl এর 50 ml কে পূর্ণ প্রশমিত করতে ওই HCl অ্যাসিডের বলতেছি, যাদের ইয়াসমিন ঈশা, তুমি যে কনফিউশনটা বলতেছো, এবার দেখো লাস্ট দেখো, বলতে না পারলে পড়ানো ছেড়ে দিব। ওকে স্যার কি বলতেছেন এটা? হ্যাঁ, এতই কনফিডেন্স আছে তুই এটা বুঝবি। দেখ খেয়াল করে দেখ, S1 V1 ইকুয়াল টু S2 V2, তাই না? 5% কস্টিক সোডা বলছে স্যার, কি বলছে? 5% কস্টিক সোডা। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কাজ করো, বের করতে বলছে কি? HCl অ্যাসিডের মোলারিটি, অর্থাৎ HCl অ্যাসিডের মোলারিটি বের করতে বলছে। তাহলে HCl এর অংশ কোনটা হবে? কেন ভাইয়া এটা HCl অ্যাসিডের অংশ কেন? কেন? কারণ যেটা বের করতে বলছে সেটা HCl অ্যাসিড হবে। আর এটা কার অংশ? আচ্ছা, এর আগে একটু লিখে ফেলো, B লিখে ফেলো, A লিখে ফেলো। আচ্ছা, A আর B তে এখানে 1:1 হবে, এটা তো আমি খেয়াল করি নাই। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড না? এটা কার অংশ? সবাই আমাকে বলো, S1 কার ঘনমাত্রা? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 5%। সো 5% কে কিভাবে করব? 5 × 10 ডিভাইডেড বাই m মানে কত? 40। সো 50 ডিভাইড বাই 40 কত আসবে? 50 ডিভাইড বাই 40 কত আসবে বল? 1.5 মনে হয়, আল্লাহ জানে, আমি একটু হিসাব করে দেখি। 40 ডিভাইড বাই 50, সো 40 মানে 40 ডিভাইড বাই কত? 10,
সো tan আনসার কত আসছে 40, সো 40 ইনটু কত হবে 2, তাহলে 1.2 মনে হয়। ম্যাথের অবস্থা বেশি খারাপ, 1.2 হিসাব করো, 1.2 m, যা হয়েছে হয়েছে, সমস্যা নাই। দেখো এরপরে S1, এরপরে কত হবে S2, S2 কত আসবে আমাকে বলো। S2 বের করতে বলছে, HCl এর মোলারিটি বের করতে বলছে, তাহলে এটা কি HCl আর এটা কত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, শেষ। সো এটা বের করতে বলছে। V1 কত হবে আমাকে বলো, 10 ml হবে, বের করো। V2 কত হবে আমাকে বলো, 50 ml হবে, বের করে ফেলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার A এবং B কত? আরে ভাইয়া A এবং B বের করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোন কাজটা করবেন, আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডকে একসাথে মিক্স করাইতে হবে। আচ্ছা কেন মিক্স করাচ্ছি সেটার রিজন আছে, একটু পরে বুঝবো এটা। স্যার একটু পরে মানে কখন? দেখো মোল সংখ্যা কত 1:1, এটা কিন্তু কারো কোনো সমস্যা আছে নাই, তাহলে এটা 1:1। এখন তুমি যখন একটা মানটা বসাচ্ছ S1 V1, আল্লাহ রে আল্লাহ, V2 কোথায় 50, বুঝতে পারছো কিছু? আচ্ছা ঠিক আছে, শেষ, ভেরি গুড, এটা আনসার বের করো। এখন কিন্তু কনফিউশন এখনো দূর হয় নাই, এখন অনেকগুলো স্টুডেন্ট কিন্তু A আর B এর মোল সংখ্যা বের করতে পারো নাই, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, কোশ্চেন চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখো cos 6 ওটা বাদ, এখন দিব আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেম কোশ্চেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা ফার্স্ট অফ অল তুমি বলবা ভাইয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আপনি এটা করে ফেলছো সবাই, আনসার কত আসছে আমাকে বলো। আরেকটা ম্যাথ দিচ্ছি, করে ফেলো। ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এটা বুঝতেছো, ক্যালসিয়াম যাবে ক্লোরিনের কাছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, যেহেতু ক্লোরিন কয়টা দুইটা, সো কত হবে 2 মোল হবে। এইচ কয়টা দুইটা, হাইড্রোজেন কয়টা দুইটা, সো এখানে 2 মোল বসে দাও। প্রশ্ন হচ্ছে A আর B এর মান কত বসাবো। দেখো তোমাকে বের করতে বলছে কিন্তু HCl এর মোলারিটি, তাহলে 100% HCl এটা হবে, আর ক্যালসিয়াম ক্লোরাইড কোনটা হবে, এটা হবে। সো ক্যালসিয়াম ক্লোরাইডের A এর মান কত 1, এখানে 1 বসাবা। HCl এর B এর মান কত, এখানে 2 বসাবা। S1 এর মান কত বসাবা, 5% ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বসাবা, ওইটা বের করবা। আর V1 কত 10 ml, আর HCl কত হবে V2 কত 50 ml, আর HCl এর ঘনমাত্রা বের করতে বলছে। এখন বুঝছো সবাই? যারা এখনো বুঝে না তারা আরেকবার বলো যে ভাই এখনো A আর B ধরতে পারি নাই। ওয়ান ইস টু ওয়ান হলে S1 V1 ডিভাইড বাই A, S2 V2 ডিভাইড বাই V কেন হচ্ছে? আরে ভাইয়া 1:1 হলে তুমি বলতে পারো স্যার 1:1 হলে এটা কেন, আর এটা নিচে কিন্তু A ছিল, এখন A আর B কিন্তু 1 না, সো 1:1 বলা আর না বলা সেম কথা, সেজন্য আমি আর দিই নাই। কিন্তু এটাও কিন্তু S1 V1 ডিভাইড বাই A, S2 V2 ডিভাইড বাই V ছিল, বাট এটা যেহেতু 1:1, তাহলে A এর মানও 1, B এর মানও 1, তো 1 দেওয়া না দেওয়া সেম কথা, সেজন্য আমি আর 1 আর দিই নাই। যেমন তুমি বলতে পারো স্যার এর আগেরটা আপনি 1:1 দিয়েছেন কেন, আরে ভাই দিছি কেন, কারণ এটা সূত্রতে A আর B ছিল তখন। বাট 1:1 দেওয়া আর না দেওয়া সেম কথা কখন হবে, যখন সেটা 1:1 হবে। এই দেখো 1:1, তাহলে A আর B দেওয়া না দেওয়া সেম কথা। বাট যদি 1:2 হয় অবভিয়াসলি এটা দিতে হবে। আরে এখনো বুঝো নাই, তাহলে মনোযোগ নাই। তাহলে আমি এত আস্তে আস্তে পড়াচ্ছি, বোরিং, আমি কখনো এভাবে পড়াই নাই। আমি আগে পাবলিক গ্রুপে যখন ক্লাস নিতাম চিল্লায় পড়াইতাম, এভাবে পড়ালে তো জীবনে কিছু বুঝতি না মনে হয়, চিল্লায় পড়াইতাম। আমি তো অনেক আস্তে আস্তে কচ্ছপ গতিতে আগাচ্ছি, এরকম ছিল আমি জীবনে পড়াই নাই। এখন তুমি যদি তাও যদি না বুঝো, তাহলে আমার মনে হয় তোমার একটা সমস্যা আছে, সমস্যার প্রতি তুমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছ না। তুমি যখন এই সূত্রটা নিচ্ছ, একটা জিনিস মাথা রাখবা, আমি কোনটাকে HCl ধরবো কোনটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরবো, স্যার বুঝতেছি না, কি বের করতে বলছে HCl, ডান পাশেরটা সবসময় HCl, কি বের করতে বলছে HCl, যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান পাশে দিবা, আর বাম পাশেরটা যেটা পরিমাণ দেওয়া আছে। তাহলে S1 কোনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এখন ঘনমাত্রা আপনি বের করতে পারবেন, কারণ 5% ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, মোলারিটি কত, 5 × 10 ডিভাইড বাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, ক্যালসিয়ামের ভর কত 40, অক্সিজেন এবং হাইড্রোজেন কত হবে 16 এবং 17, 17 × 2 = 34, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 54 আসবে না, 54 নাকি আমি নিজে ভুল বলছি,
আল্লাহ জানে আমার কি হয়েছে। ক্যালসিয়াম হচ্ছে, অক্সিজেন কত হবে, অক্সিজেন হচ্ছে 16 এবং 17 34 পাই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 74, মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আণবিক ভর 74। কেন ভাই, ক্যালসিয়াম কত 40, অক্সিজেন কত 16, হাইড্রোজেন কত 1, তাহলে 16 আর 1 যোগ করলো 17। এখন অক্সিজেন হাইড্রোজেন দুইটা, তাহলে 17 দুগুণ 34, 34 এর সাথে 40 যোগ করো, 50 60 70 74 গ্রাম। সো 5 × 10, 5 × 10 ডিভাইড বাই 74, বের করো, নিজে নিজে বের করো না, বসে আছে কেন। এরপরে 10 ml HCl এ 50 ml কে পূর্ণ প্রশমিত করতে, তাহলে খেয়াল করে দেখো S1 V1 কোথায়, মানটা বসাও 74, V1 এর মান কত আমাকে বলো, 10 ml, মানটা বসাও। এর মান কত হবে, 1 হবে। কেন ভাই, কারণ আপনি বুঝছিলেন একটু আগে এটাকে আপনি কি ধরেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরেন, আর এটাকে কি ধরেন, HCl ধরেন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মান দেওয়া আছে। HCl কেন, কারণ যেটা মান বলবে, যেটা মান তোমাকে বের করতে বলবে সেটাকে আজীবন ডান পাশে, যেটার মান বের করতে বলবে সেটা আজীবন ডান পাশে, যেটার মান বের করতে বলবে সেটা আজীবন ডান পাশে। বুঝা গেছে? আচ্ছা, এখন ডান পাশে যেহেতু বলছে, তাহলে এটা ডান পাশে মানে এই যে HCl, HCl এর মোট সংখ্যা কত, 2 বসালাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোট সংখ্যা কত, 1 বসালাম। এবার S1 V1 এর মান বসে দাও, বাকি সবগুলো আনসার হয়ে গেছে। ওকে, ভাই S2 এর নিচে 2 হবে না, এমন ফিটা আনবো কোথায়, এই জায়গায়। আচ্ছা, এটা তো আগেরটা করছি, হায়রে আল্লাহ তোমরা তো গোলায় ফেলতেছো দেখি। এটা করছি কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন HCl ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন HCl ছিল তখন এটা করছি, তখন তো 1:1 না, সো 1:1। আর এটা করছি কোনটা, এটা তো এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা নিছো,